আসসালামু আলাইকুম। আমি এমডি মোহাইমেদ হোসেন। আজকে আমি আমার নতুন চ্যানেল এর ফার্স্ট ভিডিও আমার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন ম্যাথসের। সো প্লিজ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আমি এনকারেজড হই আরও ভিডিও আপনাদের সামনে আনতে। তো আজকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স নিয়ে কথা বলব। আমরা সবাই জানি যে ম্যাট্রিক্সের দুটি পার্ট, ম্যাট্রিক্স এবং নির্ণয়। তো নির্ণায়ক নিয়ে আজকে আমি কথা বলবো না, আজকে আমি শুধু ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। আমি আজকে শুধু ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। আচ্ছা, সো ম্যাট্রিক্স আসলে কি? তো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো রাশি বা সংখ্যা সারি এবং কলামে বিন্যস্ত থাকবে, আর বিন্যস্তটা থাকবে আয়তাকারে বা বর্গাকারে বিন্যস্ত থাকবে এবং বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এরকম কোনো সংখ্যা বা প্রতীককে বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি একটা আঁকি তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন এইখানে এই সম্পূর্ণ একটা রাশি, কিন্তু এই রাশির ভিতরে আবার কতগুলো রাশি আছে যারা কিনা সারি এবং কলামে বিন্যস্ত। এই যে আনুভূমিক বরাবর আমি যা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় সারি, আর উলম্ব বরাবর আমরা যা দেখতে পাচ্ছি, উলম্ব বরাবর আমরা যা কল্পনা করতে পারছি সেটা হচ্ছে কলাম। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কতগুলো একটা রাশির মধ্যে, এই সম্পূর্ণটা হচ্ছে একটা রাশি, এই একটা রাশির মধ্যে আবার কতগুলো রাশি সারি এবং কলামে বিন্যস্ত, বর্গাকারে বিন্যস্ত। আমি কিন্তু বলেছিলাম আয়তাকার বা বর্গাকারে বিন্যস্ত থাকবে এবং বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এই হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা তো আমরা সবাই চিনি। সো এছাড়াও ম্যাট্রিক্স প্রথম বন্ধনী বা এরকম আকৃতির চিহ্ন দ্বারা আবদ্ধ থাকতে পারে। ঠিক আছে, সো এই চিহ্ন দ্বারা আবদ্ধ থাকলেও ওগুলাও ম্যাট্রিক্স। আচ্ছা, সো তো এই হলো আমার ম্যাট্রিক্সের ডেফিনিশন। এখন আমাদের বেশিরভাগ জনের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এই যে সম্পূর্ণ রাশি, এই রাশির ভিতরের এই যে ছোট্ট ছোট্ট রাশি, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। ঠিক আছে, সো আশা করি ম্যাট্রিক্সের পরিচয়টা আমরা পেয়ে গিয়েছি। সো আমরা এখন আসি ম্যাট্রিক্সের ক্রম, এবং এখান থেকে এইচএসসিতে মোটামুটি প্রশ্ন আছে এমসিকিউতে যে ম্যাট্রিক্সের আসলে ক্রম দিয়ে অনেক কোশ্চেন হয়। সো ম্যাট্রিক্সের ক্রম, আচ্ছা ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা আসলে বুঝি কি? যেমন আমি প্রিভিয়াসলি একটা ম্যাট্রিক্স এঁকেছিলাম, আমি আবার আঁকছি। দেখেন এইটা একটা ম্যাট্রিক্স, রাইট? আমার ডেফিনিশন অনুসারে। সো এই ম্যাট্রিক্সের আমরা ক্রম জানতে চাচ্ছি। সো আসলে ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা বুঝিটা কি? সো ম্যাট্রিক্সের ক্রম বলতে বুঝাই আসলে যে একটা ম্যাট্রিক্সে কতটি সারি এবং কতটি কলাম রয়েছে। আমি আবার বলছি যে একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝায়? একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় যে ওই ম্যাট্রিক্সে কতটি সারি এবং কতটি কলাম রয়েছে। তো আমরা এই ম্যাট্রিক্সের ক্রমটা আসলে নির্ণয় করার দেখি চেষ্টা করি। এই ম্যাট্রিক্সে আমার সারি কয়টা? আমরা সবাই জানি যে আনুভূমিক বরাবর আমরা যা দেখতে পাচ্ছি এগুলোই সারি। তো সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, রাইট? দেখলাম এইটাকে বলা হয় বাই চিহ্ন। ঠিক আছে, এইটাকে বলা হয় বাই চিহ্ন। দেন আমরা এখানে কলাম সংখ্যা বের করি। দেখেন কলাম আছে একটা, দুইটা, তিনটা, তাহলে কলাম তিনটা। তাই এইটা হলো একটা 3x3 ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারিও তিনটি, কলামও তিনটি। এই
কথাটাই প্রকাশ করতেছি আমরা এই গাণিতিক ভাবে, ঠিক আছে? এটাকে 3/3 ম্যাট্রিক্স বলা হয়। এবং আমরা যদি একটা সাধারণ ক্রম দেখি, যে সাধারণভাবে যদি কোনো একটা ম্যাট্রিক্স আমরা যদি বিবেচনা করি, সাপোজ একে আমরা সাধারণভাবে এভাবে প্রকাশ করি। এটা আসলে লাগবে না, কিন্তু জানার জন্য আর কি বলছি। আচ্ছা, তো এইটা দ্বারা আমি বুঝাচ্ছি। তো এইটা দ্বারা আমরা আসলে প্রথমে এই ভিতরটায় আসি, দেন আমরা বাইরে যাব। ভিতরেরটা আমাকে বুঝাচ্ছে যে এ হলো এই ম্যাট্রিক্সের একটা ভুক্তি, ঠিক আছে? আইতম সারি এবং যে তম কলামে অবস্থিত। আমরা একটা জিনিস সবসময় এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের ভুক্তি একই সাথে একটি সারি এবং কলামে অবস্থিত, অর্থাৎ সারি এবং কলাম যে যে বিন্দুতে পরস্পরকে, আমরা যদি সারি আর কলাম বরাবর রেখাংশ চিন্তা করি আর কি, তাহলে ওই রেখাংশগুলো যে যে বিন্দুতে ছেদ করতেছে সেই সেই বিন্দুতেই একটা করে ভুক্তি রয়েছে। সো সেম গোস ফর দিস। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই এ হলো, এই স্মল এ হলো এই এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি, যে কিনা ওই এ ম্যাট্রিক্সের আইতম সারি এবং যে তম কলামে অবস্থিত, এইটাই প্রকাশ করতেছে। আর এই আইতম সারি আর যে তম কলাম, এই যে আইতম সারি অবশ্যই এই এই ইনইকুয়ালিটি অর্থাৎ এই 1 থেকে n এর মধ্যে এই 1 থেকে n এর মধ্যে আইতম সারি আর 1 থেকে n এর মধ্যে এই যে তম কলামটা অবস্থিত। এ দ্বারা বোঝাচ্ছে এটা কি? আচ্ছা, এই আইতম সারি অবশ্যই যদি আমার এই ম্যাট্রিক্সের m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকে, তবে এই আইতম সারিটা অবশ্যই এই 1 অথবা এই n সংখ্যক সারির মাঝামাঝি কোনো একটা নম্বর সারি, am I right? যদি মোট সারি সংখ্যা n থাকে, আর দেন যদি n সংখ্যক কলাম থাকে, তবে আমরা বুঝবো যে 1 এবং n এর থেকে ছোটই কোনো একটা সংখ্যা হবে যে কলামে এই ভুক্তিটি অবস্থিত। কারণ কলাম সংখ্যা সর্বোচ্চ তো আমার n, আমি বলেই দিয়েছি যে এই ম্যাট্রিক্সের n সংখ্যক সারি আর n সংখ্যক কলাম বিদ্যমান, রাইট? তো সেক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হচ্ছে। এই কারণে আমি আবার বলছি যারা বুঝেন নাই, যে এখানে আইতম সারি আর যে তম কলামে একটা ভুক্তি দেখানো হয়েছে। সো এই ভুক্তিটা যে আইতম সারিতে অবস্থিত, ওই আইতম সারিটা দেখো, এই ম্যাট্রিক্স দিয়ে উদাহরণ দিই, দেখো এখানে 3টা সারি অবস্থিত। তো সাপোজ এই ভুক্তিটা প্রথম সারিতে অবস্থিত। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি না যে এই ভুক্তির সারিকে আমরা x দ্বারা প্রকাশ করি? আর তাহলে দেখো, আমরা যদি এখন এই যেহেতু প্রথম সারিতে আছে, তাহলে প্রথম সারিতে যদি থেকে থাকে তাহলে আমরা যেন 1 লিখবো, এবারে তাহলে এই অসমতা কি সত্য কি সত্য? অ্যাবসলিউটলি সত্য। তো এই জিনিসটাই আমি এখানে বোঝাচ্ছি যে আইতম সারি, যেহেতু সর্বমোট আমার n সংখ্যক সারি আছে এই ম্যাট্রিক্সে, তো যেহেতু এই আইতম সারিতে অবস্থিত, আইতম তো 1 আর n এর মাঝখানেই হবে, সো সেক্ষেত্রে এই শর্ত। আর কলামের জন্য সেম কনসেপ্ট, এই শর্ত। মানে একটা ম্যাট্রিক্সের সাধারণভাবে এইভাবে প্রকাশ করা যেতে পারে। যদি কিনা ওই ম্যাট্রিক্সে n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকে এবং আইতম সারি এবং যে তম কলামে অবস্থিত ভুক্তি দ্বারা আমাদের যদি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হয়। আচ্ছা, তো এইটা হলো আমার ক্রমের বিষয়। এখন ক্রমের বিষয় আমি ঝটপট একটা প্রবলেম আমি সলভ করে ফেলি, তো তোমরা তাহলে আরো ভালো বুঝতে পারবে আর কি। সো ক্রম দিয়ে আমাদের যে প্রবলেম আছে, ওই প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। ওই প্রবলেমগুলো আসলেও গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তো আমরা একটা গুড ইনফরমেশন দিই, দেন আমি ম্যাথটা দিচ্ছি। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যার গুণফল হচ্ছে ওই ম্যাট্রিক্সে উপস্থিত মোট ভুক্তি সংখ্যা। আমি কথা বুঝতে পারছি? অর্থাৎ যেমন ধরো একটা ম্যাট্রিক্স যদি চিন্তা করি 2 1 2 1, এই ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি আছে এটা আমাদের গুণার দরকার নাই, এখানে শুধু গুণতে হবে যে সারি আর কলাম কয়টা আছে, দুটা সারি দুটা কলাম আছে, এদের গুণফলই হচ্ছে ভুক্তি সংখ্যা। অর্থাৎ এই ম্যাট্রিক্সে 4টি ভুক্তি রয়েছে, 1 2 3 4, গুণার পরেও একই সেম রেজাল্ট। অর্থাৎ সারি আর কলামের গুণ সংখ্যা, সারি আর কলামের গুণফল ওই ম্যাট্রিক্সে উপস্থিত মোট ভুক্তি সময়ের সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, এটা অবশ্যই একটা জেনারেল সেন্স ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেন পরবর্তীতে এটা হলো গেল আমার ম্যাট্রিক্সের ক্রম। সো ম্যাট্রিক্সের আমি আকার ব্যাপারেও কিছুটা ধারণা দিয়েছি, এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে যাব। তো আমি কিছু কিছু ডেফিনিশন খুবই ফাস্ট বলবো, আমার সাথে একটু ক্যাচ আপ করার চেষ্টা করে, কারণ ওইটা শুধু আমি জানানোর জন্য বলছি, এমনি অতটা বেশি ইম্পর্টেন্ট না এক্সামের জন্য। আচ্ছা, তো সারি ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান, ওইটাকেই সারি ম্যাট্রিক্স বলে, রাইট? দেন আসো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বলতে কি বুঝি? কলাম ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান, সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। আমাদের ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, মনে রাখতে হবে যে ওই ম্যাট্রিক্সের অবশ্যই একটা ইউনিক বৈশিষ্ট্য ব্যাপারে আলোকপাত করতে হবে ডেফিনিশনে, তবেই ওই ডেফিনিশনটা পূর্ণতা হবে, রাইট? ওকে, দেন আসো পরেরটা আসো আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স কি? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা পরস্পর অসমান, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না, সেটাকে বলা আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, দেন আসো বর্গাকার ম্যাট্রিক্স অথবা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা পরস্পর সমান, অর্থাৎ পূর্বে যে ম্যাট্রিক্সটা দেখিয়েছিলাম 3/3, ওইটাই একটা বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, দেন আসো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলতে আমি কি বুঝাই, এই জিনিসটা একটু দেখার বিষয় আছে। আচ্ছা, মুখ্য বা প্রধান কর্ণ বলতে আমি কি বুঝি? এটা একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, 3/3 যদি বর্গ ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে মুখ্য বা প্রধান কর্ণ কোনটি? মুখ্য বা প্রধান কর্ণ হলো এইটা, এই ম্যাট্রিক্সে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা প্রথম সারি এবং প্রথম কলামের যে সাধারণ ভুক্তি, ওই সাধারণ ভুক্তি বরাবর আমরা যে কর্ণ কল্পনা করতে পারি সেইটাকেই বলা হয় ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আমি আবার বলছি, একটা ম্যাট্রিক্স যার প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর আমরা যে কর্ণ কল্পনা করি, সাধারণ ভুক্তি বরাবর যে এই ভুক্তিটা বরাবর আমরা যে কর্ণ কল্পনা করতে পারি সেটাকে বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি মুখ্য বা প্রধান কর্ণ কোনটা। তো আমরা ডেফিনিশনটা উল্টা ভাবে দিতে পারবো যে কোন ম্যাট্রিক্সের শেষ সারি এবং শেষ কলামের সাধারণ ভুক্তি বরাবর যে কর্ণ কল্পনা করা হয় সেটাও বলতে পারি, সেম, রাইট? তো এই হলো মুখ্য বা প্রধান কর্ণ। এখন আসো মুখ্য বা প্রধান কর্ণ সাপেক্ষে আমরা ম্যাট্রিক্সকে আবার আমরা আরো দুটা ভাগে ভাগ করি, মানে মুখ্য বা প্রধান কর্ণ অনুসারে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি আমরা একটু বুঝি। এইটাকে বলা হয় একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স এইটাও হতে পারে, বা এইটাও হতে পারে। তো এখন কথা হচ্ছে যে অনেকজন আমার সাথে এই ম্যাট্রিক্সটার ব্যাপারে দ্বিমত পোষণ করবে যে এটা তো ডেফিনিশনের সাথে মিলে না, তারা কিন্তু একটু বই পড়ছে। কিন্তু আমি বলতে চাই যে এইটাও, এই কর্ণ ম্যাট্রিক্সের আসল ডেফিনিশন হচ্ছে যে
কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য বা অশূন্য এবং অপর সব ভুক্তিগুলো যদি শূন্য হয় তবে ওই বর্গ ম্যাট্রিক্সটিকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। শূন্য হোক আর অশূন্য হোক এটা কোনো যায় আসে না। যায় আসবে কখন? যখন অপর ভুক্তিগুলো শূন্য হবে, তখনই শুধুমাত্র তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। মুখ্য বা প্রধান কর্ণ সাপেক্ষে বাকি ভুক্তিগুলো যখন শূন্য হয় তখনই সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে। কোনো বাধ্যবাধকতা নাই যে মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতে পারবে না। ঠিক আছে, ডেফিনিশন হচ্ছে এইটা। ওকে, দেন এখন কর্ণ ম্যাট্রিক্স তো আমি ডেফিনিশন বলেই দিছি যে কর্ণ ম্যাট্রিক্স কি, যে মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য বা অশূন্য এবং অপর সব ভুক্তিগুলো শূন্য হলে ওই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হয় কি? কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ সাপেক্ষে বাকিগুলো শূন্য হতে হবে, এই হইল যে বর্গ ম্যাট্রিক্সের হবে সেটাই কর্ণ ম্যাট্রিক্স, সোজা কথা। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আরেকটা ধারণায় আসতে পারি যেটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটা দিয়ে না। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান হয়। মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিসমূহ সেগুলো সমান হবে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং এই কর্ণ ম্যাট্রিক্সের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো সেগুলো সবগুলো সমান থাকবে, তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। ইট ইজ এ স্কেলার ম্যাট্রিক্স। এটাও স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এইটা না, কারণ এটা মুখ্য বা প্রধান কর্ণের প্রত্যেকটি ভুক্তি কি পরস্পর ভিন্ন। ঠিক আছে, সবগুলাকে একই। আচ্ছা, তো এইটা গেল স্কেলার ম্যাট্রিক্স। দেন আসে একক বা অবেদক ম্যাট্রিক্স। একক বা অবেদক ম্যাট্রিক্স হচ্ছে এইটা, শুধু এইটা। কারণ একক বা অবেদক ম্যাট্রিক্স হলো এমন এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যেটার মুখ্য বা প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি হইল এক বা ওয়ান, সেটাকে বলা হয় একক বা অভেদক ম্যাট্রিক্স। এটাকে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়, কারণ এইটা ম্যাট্রিক্সের মধ্যে অনেক একটা সিগনিফিকেন্ট ম্যাট্রিক্স, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটার গুরুত্ব আমরা সামনে দেখবো ডিটারমিনেন্ট পড়ার সময়। সো এই জিনিসটা খুবই সিগনিফিকেন্ট ম্যাট্রিক্স। ওকে, সো আমি কি বলেছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর প্রতিটি ভুক্তি এক, সেটাকে বলা হয় একক বা অবেদক ম্যাট্রিক্স। এখন আসো আরো দুটো ম্যাট্রিক্স, ইন্টারেস্টিং ম্যাট্রিক্স। সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো হোয়াট ইজ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স? আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখাই আর কি, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের আমার মুখ্য বা প্রধান কর্ণ অবশ্যই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স হবে, উইদাউট নো ডাউট। সো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সটার একটা ইউনিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছে যে এর মুখ্য বা প্রধান কর্ণ হচ্ছে এইটা। আমি রাইট? এই মুখ্য বা প্রধান কর্ণের নিচের যে নিচ মানে নিম্নমুখী যে ভুক্তি সমূহ আছে সবগুলোই শূন্য, এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। এই ইউনিক বৈশিষ্ট্য দিয়ে একটু ডিফাইন করা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিচের ভুক্তি সমূহ কি শূন্য, সেগুলা সেই বর্গ ম্যাট্রিক্সটিকেই বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকার কেন বলা হয়েছে? কারণ দেখো এদের দিকে তো একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা হয় তিনটা শূন্য, এই কারণে এর নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথাটা আসলে কাইন্ড অফ মিল খায় না, কারণ এটা তো কর্ণের নিচে। এই কর্ণের নিচে হওয়ার কারণে যে এই ট্রায়াঙ্গেলটা কল্পনা করা যায় না, তারা কল্পনা করছে এই ট্রায়াঙ্গেল, এইখানে এই শূন্য হওয়ার দূর এই বরাবর যেটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ সংখ্যা যেগুলোতে আছে যেগুলোতে শূন্য আছে সেই ট্রায়াঙ্গেলটাকে তারা কনসিডার করে না, তারা কনসিডার করেছে এই ট্রায়াঙ্গেলটাকে। কিন্তু ইউনিক বৈশিষ্ট্য হলো শূন্যগুলো,
এর জন্যই এই ম্যাট্রিক্সটাকে আলাদাভাবে চেনা যায়। তাহলে আমি কি বলবো, যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য বা প্রধান কারণের নিচের ভুক্তিসমূহ শূন্য সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স চিনব। এখন আসুন আমরা চিনি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আবার উল্টা, এইগুলো এগুলো সব শূন্য, এইটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। পার্থক্য কি, এটার মুখ্য বা প্রধান কর্ণের উপরের দিকের ভুক্তিগুলা শূন্য। এই বর্গ ম্যাট্রিক্সটা মুখ্য বা প্রধান কর্ণের উপরের দিকের ভুক্তিগুলা শূন্য, এই কারণে এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো তোমরা। দেন পরবর্তী আমার টপিকটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সে বেশি কিছু বলা নাই। তো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হবে সেটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা ইটস নট বিগ ডিল। তো পরেরটা আসো সমঘাতী ম্যাট্রিক্স। যে সকল ম্যাট্রিক্স যে সকল বর্গ ম্যাট্রিক্স যে সকল বর্গ ম্যাট্রিক্স এই সম্পর্ক মেনে চলে সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ যে সকল ম্যাট্রিক্স নিজের সাথে, মানে যে সকল ম্যাট্রিক্সকে তার নিজের সাথে গুণ করার ফলে আবার ওই প্রদত্ত ম্যাট্রিক্সকেই ফিরে পাওয়া যায় সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। এটা হলো সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। ঠিক আছে, তো এই গেল আমার সমঘাতী ম্যাট্রিক্স। দেন আসো এই সম্পর্কগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা ইজিলি এই ম্যাট্রিক্সগুলোকে ডিফাইন করতে পারবো। দেন পরবর্তীতে হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স একে আমি একটা ঘাতে উন্নীত করলাম, আর এই ঘাত হচ্ছে পি, আর অবশ্যই পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পি হলো একটা স্বাভাবিক সংখ্যা। ঘাতে উন্নীত করার পর যদি এটা একটা জিরো ম্যাট্রিক্স দেয়, যেটা কিনা আমি ম্যাট্রিক্স আকার দিয়ে একটা জিরো দিয়ে ব্র্যাকেট দিয়েছি। ঠিক আছে, তো এইটা যদি একটা জিরো ম্যাট্রিক্স দেয়, অর্থাৎ একটা ঘাতে উন্নীত করার পর এই ম্যাট্রিক্সটিকে যদি একটা জিরো ম্যাট্রিক্স দেয়, তবে এই প্রদত্ত ম্যাট্রিক্সটিকে, মানে এই ম্যাট্রিক্সটিকে বলা হয় শূন্য ঘাতী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স কি বলে? শূন্য ঘাতী ম্যাট্রিক্স। আর এই ছোট্ট জিনিসটাকে বলা হয় সূচক। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট ঘাতে উন্নীত করলে এই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্সে পরিণত হয়, এই কারণে এই ম্যাট্রিক্সটা নাম হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। পরবর্তীতে আসো তারপরে আসলো বিম্ব ম্যাট্রিক্স। হোয়াট ইজ বিম্ব ম্যাট্রিক্স? বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব শব্দটা শুনলে আমাদের প্রতিবিম্বের কথা মনে পড়ে। অর্থাৎ আয়নার সামনে দাঁড়াইলে আমার বামার ডানার বামার দেখায়, এই কাহিনী। তো এইটাও কাইন্ড অফ সেম। তো কেমন সেম? বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম পরস্পর বিনিময় করব, এর ফলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। যেমন ধরো একটা ম্যাট্রিক্স 2, এই ম্যাট্রিক্সটা আমি সারি আর কলাম পরস্পর বিনিময় করব। সাপোজ একটা এ নামক একটা ম্যাট্রিক্স, এটা যদি আমরা বিনিময় করি, এইটাই হলো এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ সারিতে যে ভুক্তিগুলো আছে এগুলো কলামে এসে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কর্ণ বরাবর ভুক্তিগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে কর্ণ বাদে যে ভুক্তিগুলো আছে না সেগুলো পরস্পর চেঞ্জ হয়ে যাবে। সারিটা কলামে, কলামেরটা সারিতে চলে যাবে। আর কর্ণের ভুক্তিগুলোতে কোনো হাত দেওয়ারই দরকার নেই, কারণ এদের কোনো পরিবর্তনই হবে না। আমরা কর্ণকে ধরে নিচ্ছি একটা মিরর, এই মিরর এর সাপেক্ষে এদের অবস্থানটা চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারছো। ভুক্তি মানে মুখ্য বা প্রধান কর্ণ অবস্থিত ভুক্তিগুলোর অবস্থানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র
এই যে পরস্পর বরাবর যে সারি আর কলামে যে অবস্থিত, এদের অবস্থান শুধু বিনিময় হবে। অর্থাৎ যে সারিতে আছে সে কলামে আসবে, যে কলামে আছে সে সারিতে চলে আসবে। এর ফলে একটা নতুন ম্যাট্রিক্স গঠিত হবে, যেটাকে বলে আমরা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সকে এইরকম ভাবে, এই 3 ভাবে সূচিত করা যায়। ঠিক আছে, তারপরে আসো বিম্ব ম্যাট্রিক্সে কিছু ধর্ম আছে, এগুলো আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের আসলে সুবিধা হবে। এবি এবি যদি বিম্ব ম্যাট্রিক্স হয়, আমি অবশ্যই এখনো যোগ শিখাইনি, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে পারো যে এ বি হলো দুজনই, এ বি হলো দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটাকে লেখা যাবে এই। দেন তারপর এভাবে শর্ত আমরা মাথায় রাখতে পারি, এগুলাই বেশি আসলে এমসিকিউতে আসে, তো এই কারণে এই শর্তগুলো তোমরা মাথায় রাখতে পারো, এগুলো তোমরা বইতেও পেয়ে যাবে। ঠিক আছে, দেন আসো আরেকটা শর্ত আছে গুরুত্বপূর্ণ, সেটা ব্যাপারে আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ম্যাট্রিক্স সাপোজ ট্রান্সপোজ করছি, এই ট্রান্সপোজের আবার আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা মূল ম্যাট্রিক্সকে ফিরে পাবো। অর্থাৎ আমরা প্রথমে একটা ম্যাট্রিক্সে সারি আর কলাম পরস্পর বিনিময় করলাম, দেন আবার বিনিময় করলাম, তাহলে কি এটা আবার আগের জায়গায় চলে আসবে না? তো ওই জিনিসটাই আমি এখানে করেছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসো আমাদের আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অনুবন্ধী ম্যাট্রিক্সের আগে আমরা কিছু ম্যাট্রিক্স ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্স যে কিনা এই সম্পর্কটা মেনে চলে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে আবার ওই ম্যাট্রিক্সে ফিরে পাওয়া যাবে। অর্থাৎ ম্যাট্রিক্সের কোনো চেঞ্জই হবে না, ট্রান্সপোজ করার ফলেও ওই ম্যাট্রিক্সটা আনচেঞ্জডই থাকবে। তাহলে ওই প্রদত্ত ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটিকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ মিররের সামনে দাঁড়িয়েও তার কোনো অঙ্গের কোনো ডান বাম হয় না। ঠিক আছে, সো এই সম্পর্ক যে মেনে চলে সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর মোটামুটি প্রতিসম ম্যাট্রিক্সেরও কিছু গুরুত্বপূর্ণ কিছু ধর্মাবলী আছে, যেমন প্রতিসম ম্যাট্রিক্স, যেমন প্রতিসম ম্যাট্রিক্সের সাপোজ এ বি হলো প্রতিসম ম্যাট্রিক্স, এদের যোগফল বা বিয়োগফলও প্রতিসম ম্যাট্রিক্সই হবে। সেম গোস ফর এ বি আর বি এ, এরা যদি গুণনযোগ্য হয় পরস্পরের সাথে, এটা আমি বলবো গুণনযোগ্যতা কি, তো তাহলে এর গুণফল, এই যে ম্যাট্রিক্সের গুণফল, এটাও প্রতিসম ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে, আর যদি এই প্রতিসম ম্যাট্রিক্সের ইনভার্সও প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্সের ট্রান্সপোজও প্রতিসম ম্যাট্রিক্স হবে, এটসেট্রা। ঠিক আছে, তো এই জিনিসগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে দুটি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল প্রতিসম ম্যাট্রিক্স, গুণফল প্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স, আর ইনভার্সও প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, দেন আসো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে কিনা এই সম্পর্ক মেনে চলবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার ফলে ওই ম্যাট্রিক্সের ঋণাত্মকটা যদি চলে আসে, তবে ওই ম্যাট্রিক্সটিকে, এই প্রদত্ত এই ম্যাট্রিক্সটিকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইংলিশে যেটাকে বলা হয়, আর বাংলায় বলা হয় বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স।
ঠিক আছে, কোনো কোনো প্রশ্নে বক্র প্রতিসম ম্যাট্রিক্স উল্লেখ থাকে, তখন আমার একটু কনফিউশন। সো এটাকে বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে যদি এই সম্পর্ক হোল্ড করে। ঠিক আছে, তো কি হবে, একটা ম্যাট্রিক্স এ কে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সের ঋণাত্মকটা পাওয়া যাবে, তবেই ওই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। কেমন ইউনিক বৈশিষ্ট্য? এই ম্যাট্রিক্সটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। সো এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইউনিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পৃথিবীর সকল বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভিত্তিগুলো থাকবে সবগুলো শূন্য হবে। তো আমি যদি একটা জিনিস বলি যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স দেওয়া আছে এবং 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 ওই ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর ভিত্তিগুলোর সমষ্টি নির্ণয় করা অথবা গুণফল নির্ণয় করা, তাহলে আমরা অ্যান্সার, অথবা বিয়োগফল নির্ণয় করা, তাহলে আমরা অ্যান্সারটা চোখ বন্ধ করে 0 বলে দিতে পারবো। ঠিক আছে, তো ওই জিনিসটাই, এই জিনিসটা জানার ফলে আমাদের কোনো ক্যালকুলেশনই করার দরকার হলে ডিরেক্ট আমরা বলে দিতে পারি যে 0। আর যদি কেউ জানতে চাই কিভাবে, তাহলে এই লজিকটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এটাও সেম, ওই যে আমরা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে শর্তগুলো দেখেছিলাম, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম শর্তই, যোগ বিয়োগ দুটা বিপ্রতিসম ম্যাট্রিক্স যোগ করলে, নট বিয়োগ, বিয়োগ করলে আবার ভিন্ন হয়ে যায়, যোগ করলে সেটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সে থাকে। দেন আবার যদি দুটা পরস্পর সাপোজ এই সম্পর্কেও বক্র প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যায়, যেমন বি, এ আর বি যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা যায়, তাহলে এদের এই যে ফলাফলটা, এই ফলাফলটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। দেন আসো আর একটা এ টু দি পাওয়ার n, ঠিক আছে, ও একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এ হলো একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। সাপোজ আমরা একটা ঘাতে উন্নীত করছি যেখানে n হলো স্বাভাবিক সংখ্যা, তো এই nটা যদি বেজোড় হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আমি বুঝতে পারছি, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর যদি জোড় হয় তাহলে হবে প্রতিসম ম্যাট্রিক্স। কারণ আমরা জানি যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সে কিছু সাইন আছে, ওই সাইনগুলো যখন আমরা ঘাত বেজোড়ে উন্নীত করবো, ওই সাইনগুলো যা আছে তাই থেকেই যাবে। মানে সাইন আমরা তো জানি যে -1 এ যদি আমরা 3 ঘাতে উন্নীত করি তাহলে এটা -1ই দেবে। অর্থাৎ যে মাইনাস সাইনগুলো আছে সেই মাইনাস সাইনগুলোই সাধারণত এই বক্র প্রতিসম আর প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে একটা বিভেদ তৈরি করে, মানে পার্থক্য তৈরি করে হওয়া না হওয়ার ক্ষেত্রে। তো ওই জিনিসটা, তো যখন এটা বেজোড় হয়ে যাচ্ছে এটা তো মাইনাস বের হয়ে যাচ্ছে, বাট যখন জোড় হয়ে যাচ্ছে তখন এটা কি 1 হয়ে যাচ্ছে। তো এইভাবেই আসলে কাজটা হয়েছে। তো এটা আমি আর ডিটেল প্রমাণে যাচ্ছি না, তো এটা যদি জেনে রাখো। ওকে, তো তারপরে আসো পরবর্তী, সেটা হচ্ছে যে উপম্যাট্রিক্স। যেমন আমরা পড়েছি সেটের মধ্যে উপসেট, সেরকম হলো উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কি? সাপোজ একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা উপম্যাট্রিক্স গুলো খুঁজতে যাচ্ছি। যে আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সের যে কোনো একটি কলাম এবং সারি বাদ দিয়ে, যে কোনো একটি কলাম এবং সারি যে ভুক্তিগুলো, মানে সারি আর কলাম বাদ দেওয়া মানে এর ভিতরে যে ভুক্তি আছে এগুলো বাদ দেওয়া। তো এই ম্যাট্রিক্সের যে কোনো একটি সারি এবং কলাম বাদ,
বাদ দিয়ে আমরা যে ম্যাট্রিক্স গঠন করতে পারি সেটাই হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। অর্থাৎ যেমন ধরো একটা সেট থেকে আমরা অনেকগুলো উপসেট যেভাবে তৈরি করতে পারি, সেম একটা ম্যাট্রিক্স থেকে আমরা ওইভাবে অনেকগুলা উপম্যাট্রিক্সও তৈরি করতে পারি। ঠিক আছে, একদম সেটের মতো আমরা চিন্তা করি, তাহলে আমরা জিনিসটাকে বুঝতে পারবো যে একটা সেট থেকে যেভাবে অনেকগুলো উপসেট তৈরি করা যায়, সেম একটা ম্যাট্রিক্স থেকে অনেকগুলো উপম্যাট্রিক্স তৈরি করা যায়। ঠিক আছে, সেম। অর্থাৎ শুধু আমাদের চিন্তা করতে হবে আমরা একই সাথে একটা কলাম এবং একটা সারি বাদ দিয়ে দেন ক্যালকুলেশন, দেন আমরা একটা উপম্যাট্রিক্স আনতে পারি। ওকে, দেন আসো পরেরটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স, বা আমরা যেটাকে বলে অর্থগোনাল ম্যাট্রিক্স ইংলিশে। সো উলম্ব ম্যাট্রিক্স কোনটা? উলম্ব ম্যাট্রিক্স হবে সেটাই যেটা কিনা এই সম্পর্কটা মেনে চলে। এই সম্পর্কটা যে ম্যাট্রিক্স মেনে চলে সেটাকেই বলা হয় উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ ওই মানে যে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করার ফলে নতুন ম্যাট্রিক্স হিসাবে একক বা অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকেই বলা হয় উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অথবা আমরা বলতে পারি যে যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এর ইনভার্সের সমান হয়, আমি আবার বলি, কোনো একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি এর ইনভার্সের সমান হয় তবে ওই ম্যাট্রিক্সটিকে বলা হয় উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্সের ডেফিনিশন। তো একই উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম, যে দুটা যদি উলম্ব ম্যাট্রিক্স এ আর বি হয় তাহলে এদের গুণফল উলম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, ইনভার্স ওইটাও উলম্ব ম্যাট্রিক্স হবে। অথবা আমরা যদি কে দ্বারা গুণ করি, এটা আমরা একটু পরে আসতেছি কে দ্বারা গুণ। তো দেন আসো লাস্ট হলো ম্যাট্রিক্স ট্রেস। ম্যাট্রিক্স ট্রেস বলতে আমরা কি বুঝি? ম্যাট্রিক্স ট্রেস বলতে আমরা বুঝি ম্যাট্রিক্স ট্রেস বলতে আমরা কি বুঝি? ম্যাট্রিক্স ট্রেস বলতে আমরা এইটা বুঝি। সাপোজ এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি এ, ট্রেস অফ এ। এইভাবে একটা ম্যাট্রিক্সের ট্রেসকে প্রকাশ করা হয়। তো এর ট্রেস হবে, অর্থাৎ ট্রেস বলতে আমরা কি বুঝলাম? এই কোন একটি ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি আছে সেগুলোর সমষ্টি। মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর সমষ্টিকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ট্রেসের কিছু ধর্ম আছে, তো ওই ধর্মগুলো নিয়ে আমরা কথা বলি। যেমন ধরো ট্রেস অফ এ প্লাস বি, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের যোগফলের ট্রেস হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেসের আলাদা আলাদা যোগফল। এটা আসলে মাইনাসের ক্ষেত্রে প্রযোজ্য, মাইনাস সাইন দেওয়া যেতে পারে। দেন ট্রেস যদি এ বি, এই জিনিসটা হবে দেন আসো তো এইগুলাই আছে মোটামুটি, এইগুলাই মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই শর্তগুলোই মোটামুটি ট্রেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই শর্তগুলো তোমরা একটু মাথায় রাখতে হবে। দেন পরে তো ম্যাট্রিক্স ট্রেস গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, সেটা বলে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা সাধারণত এই শর্তটা হোল্ড করে।
তো এখানে আমি কি বুঝাচ্ছি যে কোন একটা ম্যাট্রিক্সকে সাপোজ আমরা k+1 ঘাতে উন্নীত করলাম। 1 ঘাতে k+1 ঘাতে উন্নীত করার ফলে আমরা আবার ওই ম্যাট্রিক্সটাকেই ফিরে পেলাম। তবে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, অর্থাৎ একটা পর্যায়ের পর মানে গুণ করতে করতে একটা সময় আমি আবার ওই ম্যাট্রিক্সকেই ফিরে পেলাম। এটাকে বলা হয়, এই কারণে এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। ঠিক আছে। আর এই কে যে আছে, এই যে এখানে যে কে, এই কেটাকে বলা হয় পর্যায়কাল। এই কেটাকে কি বলা হয়? পর্যায়কাল। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি সাপোজ গুণ করতেছো, অর্থাৎ মানে গুণ করা মানে নিজের সাথে গুণ করা মানে তো নির্দিষ্ট ঘাতে উন্নীত করা। সো নির্দিষ্ট ঘাতে উন্নীত করতেছো, তো এক সময় দেখলাম যে তুমি ওই মানে যেই ম্যাট্রিক্সে কাজ করতেছো সেই ম্যাট্রিক্সটাকে আবার ফিরে পেলাম। সো তখন তুমি বুঝবা যে ওই ম্যাট্রিক্সটা আসলে যেটাতে কাজ করতেছিল সেটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এবং তুমি ওই ম্যাট্রিক্সটা পাওয়ার আগের ধাপে মানে ওই ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য তুমি এক ধাপ গুণ করছো, তো ওই আগের ধাপে ওই ম্যাট্রিক্সটা যত ঘাতে উন্নীত ছিল সেটাই হবে তার পর্যায়। ঠিক আছে। আগের ঘাতে মানে ওই ম্যাট্রিক্সটা পাওয়ার আগের সময় মানে আগের গুণের ধাপে। ঠিক আছে। মানে সাপোজ এইটাকে আমি কে তমবার গুণ করছি, দেন k+1 তমবার গুণ করে আমি এই ম্যাট্রিক্স পেয়েছি। কিন্তু এই k+1 এর আগের ধাপে অর্থাৎ কে তমবার আমি যে গুণ করছি মানে কে ঘাতে যে আমি উন্নীত করছি ম্যাট্রিক্সটাকে, তখন যে ঘাতটা ছিল তার ছিল কে, তো ওই কেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের পর্যায়। ঠিক। তো এইটাই। তো লাস্টে আমার সর্বলাস্ট হচ্ছে একটা নতুন ম্যাট্রিক্স ব্যাপারে আমি আলোকপাত করতে আমি আরো কিছু ম্যাট্রিক্স ব্যাপারে এখানে আলোকপাত করব। তো ফার্স্ট হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? তো সাপোজ আমি তো ম্যাট্রিক্সের মানে উপাদান সম্পর্কে ততটা ধারণা দেয় না যে এগুলো বাস্তব হবে কি জটিল হবে। এখন কেউ আবার বলতে পারো যে আসলে ভাই জটিল মানে কি, উপাদান জটিল হওয়া মানে কি? তা আমি একটু ছোটখাটো ধারণা দিই যে তোমরা জটিল সংখ্যায় গেলে পড়বে যে x+iy আকারের যে সংখ্যাগুলো আছে, এখানে i হচ্ছে আমার এইটা, অর্থাৎ মানে এই আকারের যে সংখ্যাগুলো তোমরা দেখবে সেগুলোকে বলা হয় জটিল সংখ্যা। সেগুলো কি বলা হয়? জটিল সংখ্যা। যেটা আমরা জটিল সংখ্যা যখন আমি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। তো তোমরা এখনের জন্য একটু কিছু বুঝে নাও। সেটা হচ্ছে যে আমরা একটা জটিল সংখ্যা যদি কল্পনা করি, যেমন x+3+i, এটার অনুবন্ধী হবে হচ্ছে 3 - i, অর্থাৎ শুধুমাত্র আমাদের এই যে i এর সামনে আমি আবার বলছি i এর সামনে যে চিহ্নটা আছে সেটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে ওই সংখ্যার অনুবন্ধী। শুধু সংখ্যাটা উল্টিয়ে দিতে হবে। বাস্তব সংখ্যার তো কোনো অনুবন্ধী নেই, বাস্তব সংখ্যার অনুবন্ধী সে নিজে। তো ওইটাই। আর এখানে একটা জিনিস হলো i² = -1, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আশা করি এখন কোনো অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝবে। তো এই আকারের সংখ্যা যদি কোনো ম্যাট্রিক্সের উপাদান হয়, এই আকারের সংখ্যা যদি কোনো ম্যাট্রিক্সের উপাদান হয় তাহলে ম্যাট্রিক্সটাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। আচ্ছা, তো ওই জটিল ম্যাট্রিক্সটার যে উপাদানগুলো সেগুলো জটিল। এখন ওই জটিল উপাদানগুলোর আমরা যদি অনুবন্ধী নিই তাহলে আমরা যেমন সাপোজ একটা উপাদান হলো 3+i, এটার অনুবন্ধী নিলাম আমরা হয়ে গেল 3 - i। তো এই যে অনুবন্ধীগুলা দিয়া আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাবো, একটা ভিন্ন ধরনের ম্যাট্রিক্স পাবো না? তো ওই যে নতুন ম্যাট্রিক্সটা আমরা ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী নিব, সম্পূর্ণ ম্যাট্রিক্সের অনুবন্ধী নিব, যাতে এই জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী পাওয়া যায়, প্রত্যেকটা উপাদানের অনুবন্ধী হয়ে যায়। তাহলে আমরা যদি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো ওইটার নামই হচ্ছে কি? অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি সাপোজ তোমার একটু বুঝাই জিনিসটা। যেমন ধরো সাপোজ একটা ম্যাট্রিক্স, দেখো এটা একটা ম্যাট্রিক্স। তো এটা আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে, এটা একটা জটিল ম্যাট্রিক্স। তো এই জটিল ম্যাট্রিক্সটার আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করবো? এটার অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করবো, উপরে একটা বার দিব, এটার উপর একটা বার দিব,
বার দিলে দেখবা যে প্রত্যেকটা চিহ্ন মানে মানে আই এর সামনে যে চিহ্নগুলো আছে ওগুলোর চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে। বাস্তবের ক্ষেত্রে কোনো চেঞ্জ করা দরকার না, বাস্তব অ্যাজ ইট ইজ থাকবে। তো আই এর সামনে যে চিহ্নগুলো থাকবে সেগুলো কি চেঞ্জ হয়ে যাবে। আর এখানে তোমরা যদি বুঝতে না পারো যে এটা জটিল সংখ্যা কি না, এটাও একটা জটিল সংখ্যা, খালি একটা কষ্ট হচ্ছে যে এটার সামনে একটা শূন্য করবো না, যে এর বাস্তব মানে বাস্তব মানে আমরা তো x প্লাস i y দেখছি, এর মধ্যে এই পার্টটাকে বলা হয় বাস্তব অংশ আর এই পার্টটাকে বলা হয় কাল্পনিক অংশ। এই জিনিসটা তোমরা আরো জানবা ওই চ্যাপ্টারে, আমি অত বেশি আর কথা বললাম না ওইটা নিয়ে। তো অতটুকু জেনে রাখো যে আমরা যদি এটা অনুবন্ধী নিই, আমি বলছিলাম কি চিহ্ন ফ্লিপ করবে, তো চিহ্ন ফ্লিপ করবে, এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী। তাহলে আবার জটিলগুলা আই এর সামনে যে চিহ্নগুলো আছে ওগুলো শুধু ফ্লিপ করা দিতে হবে, অর্থাৎ চেঞ্জ করে দিতে হবে, রাইট? আচ্ছা, তো আশা করি অনুবন্ধী ম্যাট্রিক্স হয়ে গেছে। দেন আচ্ছা, আমরা ওই অনুবন্ধী ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, ঠিক আছে, আমার মন চাইলো যে আমি অনুবন্ধী ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলাম, কিন্তু লাকিলি আমি ওই অনুবন্ধী ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করছি, করার ফলে আমি আবার ওই যে জটিল ম্যাট্রিক্সটা লিখেছিলাম ওই জটিল ম্যাট্রিক্সটাই আমি আবার ফিরে পেয়েছি। তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে একটা নতুন নাম দিতে পারি, যেহেতু নতুন বৈশিষ্ট্য পাওয়া গেছে। তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম হবে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ একটা অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা সারি আর কলামের যে আদল বদল আছে, আদল বদল করার ফলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, আর ওই নতুন ম্যাট্রিক্সটা কি আমার ওই যে মানে ওই যে জটিল ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেটার কি সেটাই পাইলাম আর কি, সেটার সমান। তো সেক্ষেত্রে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ এই শর্ত যদি মেনে চলে, এটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ একটা জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী করা, দেন এর ট্রান্সপোজ করা, ট্রান্সপোজ করলে আমরা আবার ওই জটিল ম্যাট্রিক্সটাই ফিরে পাই, এটাই হার্মিশিয়ান। আরেকটা জিনিস হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বাস্তব সংখ্যা। অর্থাৎ হার্মিশিয়ান ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি, এর মুখ্য বা প্রধান কর্ণ বরাবর এখানে সব জটিল বা বাস্তব জিনিস, জটিল উপাদান থাকবে, এটা কনফার্ম, তাহলে এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে পারে না, কারণ এটা তো জটিল ম্যাট্রিক্সই না। জটিল ম্যাট্রিক্স না হলে অনুবন্ধীও না, অনুবন্ধী না হলে এটা হার্মিশিয়ান তো দূরের কথা। তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষণীয় হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এর মুখ্য বা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বাস্তব সংখ্যা হবে। এটা যাই হোক, √2, √3, পাই, লন 2 অথবা 5, 3, 6, যে কোনো বাস্তব সংখ্যা হবে, এটা না কথা হবে বাস্তব সংখ্যা। দেন আসো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা বি বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি? ওই যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা সম্পর্ক দেখছি না, এ ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু নেগেটিভ এ, সেই শুধুমাত্র ট্রান্সপোজ অফ এ বার ইকুয়াল টু নেগেটিভ। অর্থাৎ আমরা একটা জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নেব, ওই অনুবন্ধী ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই জটিল ম্যাট্রিক্সের ঋণাত্মকের সমান হবে, ওই জটিল ম্যাট্রিক্সের ঋণাত্মকের সমান, তাহলে ওই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে বলা হয় বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এইটি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা খুবই একটা ইজি, যে একটা জটিল ম্যাট্রিক্স, এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স আমি যেভাবে দেখাইলাম সেভাবে নির্ণয় করবো, দেন ওই অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবো, অর্থাৎ সারি আর কলামের আদল বদল করে আমরা যে আমরা ওই যে জটিল ম্যাট্রিক্স তার ঋণাত্মকটাকে পাবো, অর্থাৎ একটা নেগেটিভ সিম্বল বিশিষ্ট ওই ম্যাট্রিক্স, ওই জটিল ম্যাট্রিক্সটাই পাবো। তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে।
তো আরেকটা বৈশিষ্ট্য আমরা বলে দিই যে বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্সে মুখ্য বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো সেগুলা শূন্য হবে, নয়তো কাল্পনিক সংখ্যা হবে। শূন্য হবে নয়তো কাল্পনিক সংখ্যা হবে। কাল্পনিক সংখ্যা মানে হলো যে যেগুলার বাস্তব অংশ আমি শূন্য বলছি না, অর্থাৎ দেখুন পিওর 2i 3i 5i i -i এগুলোই হচ্ছে কাল্পনিক সংখ্যা বলা হয়। কারণ যেগুলোর আসলে বাস্তব অংশ, অর্থাৎ যে জটিল সংখ্যাগুলোর বাস্তব অংশ আসলে শূন্য থাকে সেগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, এগুলো তোমরা জানো। তোমরা খালি জেনে রাখো মুখ্য বা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে শূন্য বা কাল্পনিক সংখ্যা হবে বক্র হার্মিশিয়ান দেন আমরা কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু বুঝে নিতে পারো। যেমন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন এ যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, সাপোজ এ একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তো আমরা আই এ অর্থাৎ আই দ্বারা যদি গুণ করি, আমরা তো জানি যে আই এর সাথে আই গুণ হইলে আমরা জানি যে -1 হয়ে যায়, তা আই স্কোয়ার। দেন আই কিউব, এরকম কিছু সম্পর্ক আছে, যেমন আই কিউব ইকুয়াল টু -i। তোমরা আই স্কোয়ারের সাথে, যেমন আই স্কোয়ার গুলো আমরা -1 জানি, আই স্কোয়ারের সাথে আমরা আই একটা গুণ দেই না, গুণ দিলে তা আই কিউব, আর এখানে হয় কি -i, রাইট? তো সেক্ষেত্রে এইখান থেকেই আমরা আই এর বিভিন্ন ধরনের ঘাত বের করতে পারি। ঠিক আছে, তো ঘাত বের করে আমরা যখন এই যে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সাথে একটা আই গুণ করব, ওই যে ভিতরে যে জটিল সংখ্যার মধ্যে যে আইগুলো আছে, এই আইগুলোর সাথে অবশ্যই গুণ হবে। সো গুণ হওয়ার ফলে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা ভুক্তির সাথে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে, সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স পরে কে দ্বারা যদি গুণ করি, কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা কে দ্বারা গুণ করছি, তাহলে ওই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তি ওই কে দ্বারা গুণ হবে। ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি ওই কে দ্বারা গুণ। এইটার মানে কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করার মানেই হলো এটা। ঠিক আছে, তো এইটা হবে কি, এই ম্যাট্রিক্সটা কি হবে, আই এ, এটা হবে যেহেতু চিহ্ন চেঞ্জ হচ্ছে তাহলে সেটা অ্যাবসলিউটলি আমাদের মাথায় আসার কথা যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, সরি বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বক্র হার্মিশিয়ান, যেহেতু এটা একটা হার্মিশিয়ান। ঠিক আছে, এরকম আরো অনেক আছে, যেমন ধরো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আমরা যদি অনুবন্ধী নিই তাহলে এই ম্যাট্রিক্সটাও হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের অনুবন্ধী নিল হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, দেন আমরা যদি দুইটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স গুণ করি মানে এই সম্পর্ক, এই ম্যাট্রিক্সে সাপোজ এ আর বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এর দ্বারা আমরা কি ম্যাট্রিক্স পাবো, কেমন ম্যাট্রিক্স পাবো, অবশ্যই হার্মিশিয়ান ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, সেম আমরা অনেকগুলা আরো পাই। দেন আমরা সব দেন আমরা যদি এ বি বক্র, এ আর বি যদি বক্র, যেমন ধরো এ হইলো আবার বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে আমরা যদি আবার আই দিয়া গুণ করি তাহলে আমরা এটা আবার কি, যেমন হার্মিশিয়ান থেকে বক্র হার্মিশিয়ানে যাইতে একটা আই গুণ করা হয়, তাহলে হার্মিশিয়ান থেকে বক্রতে যাইতে, বক্র থেকে হার্মিশিয়ানে যাইতে হইলে আমার কি করতে হবে, অবশ্যই একটা আই দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমি আবার হার্মিশিয়ান। ঠিক আছে, এই হলো শিফটিং। দেন আবার যদি আমার এ বি এরা দুইজনই বক্র হার্মিশিয়ান হয় তাহলে এদের এই যে এই সম্পর্ক থেকে আমরা হার্মিশিয়ান পাই, আমরা হার্মিশিয়ানই পাইতাম, কিন্তু এই সম্পর্ক থেকে এ বি কিন্তু এখন বক্র হার্মিশিয়ান, তো এরা বক্র হার্মিশিয়ান হলো, এই সম্পর্ক থেকে আমরা হার্মিশিয়ানই পাবো। ঠিক আছে, আবার যখন আমরা এই সম্পর্ক দেব তখন আমরা এই সম্পর্ক থেকে আবার পাবো কি, বক্র হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই মাইনাস থেকে বক্র পাবো, প্লাস থেকে অলওয়েজ হার্মিশিয়ান পাবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইটাই, তো এই মানে এইগুলোই গুরুত্বপূর্ণ আর কি, আর বাকিগুলা এক্সেস ওগুলা আমি আর বললাম না। তো এই হলো আমার মোটামুটি সব কথাবার্তা। আরেকটা আছে, এটা হলো ইউনিটারি ম্যাট্রিক্স, এটাই লাস্ট, তারপর আর কোনো ম্যাট্রিক্স ডেফিনিশন নেই, বাকিগুলো সব সোজা আর অনেক ছোট কনসেপ্ট। আচ্ছা, সো ইউনিটারি ম্যাট্রিক্সটা কি? ইউনিটারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স
এ, ঠিক আছে, কোন একটা জটিল ম্যাট্রিক্স এ, এ এর সাথে আমি মাল্টিপ্লাই করলাম, এর সাথে আমি মাল্টিপ্লাই করছি, এটা তো একটা অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এম আই রাইট? একটা জটিল ম্যাট্রিক্সকে এর অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করে আমরা যদি একক বা অভেদক ম্যাট্রিক্স পাই, আমরা যদি একক বা অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটিকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটিকে কি বলা হয়? ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা কি, অথবা আমরা বলতে পারি যে কোনো জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওই জটিল ম্যাট্রিক্সের ইনভার্সের সমান, তাহলেও ওটাকে বলা হয় কি? ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থাৎ তোমরা রিলেট করতে পারো যে যেমন মানে যেমন সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন উলম্ব ম্যাট্রিক্স, ওই উলম্ব ম্যাট্রিক্সের সাথে প্রায় কনসেপ্টটা মিলে যাচ্ছে না, হালকা পাতলা, খালি ওখানে আমি একটু বাস্তব অংশ নিয়ে কথা বলছিলাম, এখানে আমি কাল্পনিক অংশ নিয়ে কথা বলতেছি। কারণ ইউনিটারি ম্যাট্রিক্স অবশ্যই একটা জটিল ম্যাট্রিক্স, ঠিক আছে? ওই জিনিসটাই তো আমার কি, একটা জটিল ম্যাট্রিক্স এবং এর অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল কি হবে? একক বা অভেদক ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এই শর্তটা মিলে যেই জটিল ম্যাট্রিক্স চলবে সেই ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে? আর ইউনিটারি ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের শর্ত টর্ত আছে, যেমন ধরো ইউনিটারি ম্যাট্রিক্সের ইনভার্স ইউনিটারি ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে বলো আবার তারপরে ধরো আবার এবি যদি উভয় ইউনিটারি ম্যাট্রিক্স হয় তাহলে এবি অর্থাৎ এদের গুণফল একটা ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই দেন আসো আমরা ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে কথা বলবো। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা আমি কুইকলি বুঝাই দিই। দেখো ম্যাট্রিক্সের যোগ করতে হলে অবশ্যই ম্যাট্রিক্সের যদি আমাদের দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে হয় অবশ্যই দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। আমি ক্রম বলতে কি বুঝেছি? সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হতে হবে, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হতে হবে। সেম যদি একটাই যদি না, যে কোনো একটাও যদি না হয়, অর্থাৎ ক্রম যদি সমান না হয়, যে কোনো একটা সমান না হওয়া মানে কি? ক্রম সমান না হওয়া। আর ক্রম একই না মানে এই দুটা ম্যাট্রিক্সের যোগ করা যাবে না। অর্থাৎ দুটা ম্যাট্রিক্সকে যোগ করতে হলে এদের ক্রম একই হতে হবে, ঠিক আছে? যেমন ধরো এই দুটা ম্যাট্রিক্সের ক্রম কিন্তু সেম, এটাও 2/2, এটাও 2/2, রাইট? তো সেক্ষেত্রে আমরা যদি যোগ করি করবো কিভাবে? এটা হলো মেইন কথা। তো যোগ যদি করি আমরা কিভাবে করব? সেটা হচ্ছে যে একদম নরমাল নিয়মে যোগ করব। শুধু একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে প্রথম ভুক্তি, অর্থাৎ যেই ভুক্তি, যেমন এই ম্যাট্রিক্সে যেই ভুক্তি যেই অবস্থানে আছে, এই ম্যাট্রিক্সে যেটার সাথে এই ম্যাট্রিক্সটা যেটার সাথে যোগ করতেছি, ওই ম্যাট্রিক্সটার যেই ভুক্তি যেই অবস্থানে আছে ওই অবস্থানের ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ। অর্থাৎ যেমন ও প্রথমে আছে, ও প্রথমটার সাথে যোগ, ও দ্বিতীয়তে আছে, ও দ্বিতীয়টার সাথে যোগ, ও তৃতীয়, ও তৃতীয়, ও চতুর্থ, ও চতুর্থ, এরকম। অর্থাৎ যে অবস্থানে আছে ওই অবস্থানে থেকে যোগ সম্পন্ন করবে, ঠিক আছে? অর্থাৎ ও প্রথম সারির প্রথমটা এর প্রথম সারির প্রথমটার সাথে, আর এই ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয়টা এর প্রথম সারির দ্বিতীয়টার সাথে, এইভাবে, ঠিক আছে? তো আমরা এরকম করি, a প্লাস b মানে প্রথম সারির প্রথমটা, দেন আসো প্রথম সারির দ্বিতীয়টা b, আর এটা প্রথম সারির দ্বিতীয়টা f, দেন আসো দ্বিতীয় সারির প্রথমটা, এটা দ্বিতীয় সারির প্রথমটা, তাহলে এটা দ্বিতীয় সারি বলে c, আর এটা হলো c। দেন আসো এদিকে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয়টা d, আর এটার দ্বিতীয় সারির দ্বিতীয়টা h। এটাই হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের যোগ। আর সেম বিয়োগ সেম একদম সেম পদ্ধতিতেই আমরা বিয়োগ করব, ঠিক আছে? এটা ছিল ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ।
দেন আসো পরেরটা হচ্ছে ম্যাট্রিক্স সমতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রবলেম আসে। যেমন ধরো x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, আচ্ছা। তো ম্যাট্রিক্স সমতা, ম্যাট্রিক্স সমতা মানে হচ্ছে যে দুটা ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলতে পারবো, এর শর্তটা কি? সো দুটা ম্যাট্রিক্সকে আমরা তখনই সমান বলতে পারবো যখন কিনা ওই ম্যাট্রিক্সের ওই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। প্রথম, দুটা ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে, ঠিক আছে? দ্বিতীয় শর্ত, দুটা ম্যাট্রিক্সের ভুক্তি সমূহ সমান হইতে হবে অথবা একই হইতে হবে। দুটা ম্যাট্রিক্সের ভুক্তি সমূহ সমান বা একই হইতে হবে। আরেকটা শর্ত হচ্ছে ম্যাট্রিক্স দুটার ক্রম সেম হইতে হবে, অর্থাৎ ক্রম একই হইতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার ক্রম যা, এই ম্যাট্রিক্সটার ক্রম তা। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, x মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখতে পাই না ম্যাট্রিক্স সমতা থেকে, কারণ এদের ক্রম সমান এবং ভুক্তি দুইটাও সমান। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে বলতে পারি আর কি, যে কিভাবে মানে কিভাবে বলতে পারি যে এই দুইটা ভুক্তি সমান? এক্স ওয়াই মান জানি না, কিন্তু প্রবলেমে আমাদের প্রশ্ন এভাবে দেওয়া থাকবে যে ভুক্তিদ্বয় পরস্পর সমান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এইভাবে দেওয়া থাকবে প্রশ্নে, যে ভুক্তি সমূহ যদি সমান হয় উভয় ম্যাট্রিক্সে তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু সমাধান করে কত পাচ্ছি? 11/2, আর ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি 1/2। তো এইভাবে আমাদের সলিউশন করতে হবে, ম্যাট্রিক্স সমতাকে কাজে লাগে, ঠিক আছে? দেন আসো ম্যাট্রিক্সের আমরা স্কেলার গুণের কথা তো আমি বলেছি, যে একটা সংখ্যা যদি আমরা ম্যাট্রিক্সের সাথে গুণ করি ওই সংখ্যাটা ম্যাট্রিক্সের সব ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। তাহলে পরবর্তী যে কাহিনী সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্স দুটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে আমি দেখাই, তো দুটা ম্যাট্রিক্স আমরা গুণ করব, ঠিক আছে? তো দুটা ম্যাট্রিক্স আমাদের গুণ করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমি আবার বলি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এটা, এর কলাম সংখ্যা কত? 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, এটার সারি কত? 2, ইকুয়াল, মানে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। যদি না হয় তাহলে গুণ করা যাবে। তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে দুটা ম্যাট্রিক্স আমি গুণ করতেছি এর প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যার সমান কিনা, তবেই আমরা শুধুমাত্র যদি হয় তাহলে গুণ করতে পারবো, না হলে না। তাহলে আমরা লিখে দিব যে এই দুটা ম্যাট্রিক্স গুণনযোগ্য না, তো গুণনযোগ্যতা নেই, ঠিক আছে? এইটাই তো ম্যাট্রিক্সটা আমরা দুটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করবো সেটা আমি পদ্ধতি বলে দিই, যেহেতু এই দুটা আমরা গুণযোগ্য পাইছি। তো কিভাবে গুণ করবো? দেখো, প্রথম ভুক্তিটার সাথে এই যে মানে এই ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম ভুক্তির সাথে এই ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম ভুক্তির গুণ করব। মানে আমি ওই যে যোগে যেটা দেখাইছিলাম না, সেম কাজটাই করব, গুণ করব। কথা বুঝতে পারছি? তো আশা করি ওই জিনিসটা বুঝে থাকে, এটা বুঝবে যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তির সাথে অপর ম্যাট্রিক্সের সেম অবস্থানে থাকা ওই ভুক্তির সাথে গুণ করতে হবে। তাহলে 1 × 1 প্লাস,
দেন আমরা প্রথম সারির দ্বিতীয় যে ভুক্তি সেটা আবার ওই পরের ম্যাট্রিক্সের একই ভুক্তির সাথে গুণ করতে হবে। দেন এই যে গুণফল এই দুটাকে যোগ করে দিতে হবে, গুণফলকে যোগ করে দিতে হবে, এইটাই প্রসেস। দেন সেম আমরা যদি আবার করি, প্রথমে আমরা কোনটার সাথে করব, এটার সাথে, ও সরি 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 I made a mistake. দেখো আমরা এখানে প্রথম সারির যে প্রথম ভুক্তি এর সাথে আমরা এর মাল্টিপ্লাই করব, যেটা বলেছিলাম। মাঝখানে একটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে দেন এই যে প্রথম সারির যে দ্বিতীয় ভুক্তি তার সাথে আমরা এই ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির গুণ করব, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা রো আর কলাম এই ওয়াইজ করব, রো কলাম ওয়াইজ, অর্থাৎ রো এর ভুক্তিগুলোর সাথে কলামের ভুক্তিগুলোর গুণ করে যোগ করে, অর্থাৎ রো এর ভুক্তিগুলোর সাথে কলামের ভুক্তিগুলোর গুণ করে যোগ করে দেবে, রো এর ভুক্তিগুলোর সাথে অপরটার কলামের ভুক্তিগুলোর গুণ করে স্ব অবস্থানে গুণ করে যোগ করে দেবে, ঠিক আছে। এইভাবে আমরা প্রসিড হব। দেখো এইটার ক্ষেত্রে আমরা এইটা 1 × 1 প্লাস 1 × দেন পরেরটা 3 × 1 প্লাস 4 × 1 দেন এটার সাথে এটা 3 × 1 প্লাস 4 × 1 দেন আমরা ক্যালকুলেশন করি কত, এটা হবে 3, 1 একে 1 1 প্লাস 2 একে 2 2 প্লাস 1 3 দেন এটাও হবে 3, নিচেরটা হবে 7, 3 একে 3 4 একে 4 4 3 7 আর এটা 3 একে 3 4 একে 4 4 3 এইভাবেই আমরা গুণ সম্পন্ন করব। সেম গোজ ফর 3/3 ম্যাট্রিক্স, 5/5 ম্যাট্রিক্স। অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যার সমান হয় তাহলেই করা যাবে, যে এটা মানে কোনো ইয়া না যে বাধ্যবাধকতা না যে বর্গ ম্যাট্রিক্সই হতে হবে, না, বর্গ ম্যাট্রিক্সই হতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, সেটা আমি একটু এখনই দেখাচ্ছি। যেমন ধরো এখন বলো তো এদের মধ্যে গুণ করা সম্ভব কিনা, আমাদের একটা ক্রমটা দেখো দেন আমরা বলতে পারবো, রাইট। দেখো তো এর কলাম সংখ্যা, এই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যার সমান না, মানে যদি আমরা এভাবে গুণ করি তাহলে কি এটা গুণ করা যাবে? অবশ্যই যাবে, যেহেতু কন্ডিশন মিলে গেছে। আর গুণ করার পর আমরা গুণ না করেও এর ক্রমটা বের করতে পারবো কিভাবে? যেমন ধরো এই যে যারা মিলে গেছে আর কি, যাদের মিলন সম্পন্ন হয়ে গেছে তাদেরকে আমরা এই পিকচার থেকে আউট করে দেব, আউট করে আমরা বাকি যে দুটা পাবো সেটাকে জোড়া লাগিয়ে দেব। এইটাই হবে আমার উৎপন্ন যে গুণফল ম্যাট্রিক্সটা, সেটার ক্রম। অর্থাৎ 3/3 এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা 3/3 ম্যাট্রিক্স পাবো। তাহলে কি করব, যে দুইটার আমরা মিল পাচ্ছি, যাদের মিলন আমরা দেখতে পাচ্ছি, এর কলাম সংখ্যা আর সারি সংখ্যা, এদেরকে আউট করে দিচ্ছি, সিনারি থেকে আউট করে যেগুলো বেঁচে গেছে, অর্থাৎ আউট করার পর যেগুলো আছে সেগুলোকে আস্তে করে এখানে লিখে দিব 3/3। আর এইটাই হবে ওই যে উৎপন্ন গুণফল যে ম্যাট্রিক্সটা সেটা, ঠিক আছে। এটাই, এই পর্যন্তই আমার কথাবার্তা আজকে ছিল। পরবর্তী সময়ে আমি এখানে কিছু উদাহরণ দিলাম, সবকিছুই দিলাম। আমি পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমি ডিটারমিনেন্ট নিয়ে কথা বলবো এবং আমি কিছু বোর্ডের কোয়েশ্চেন আপনাদের সামনে সলভ করব এবং কিছু বোর্ডের কোয়েশ্চেন আমি আপনাদের নিজেদের বাসায় প্র্যাকটিস করার জন্য, ট্রাই করার জন্য
আমি HW হিসেবেও দিব। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু আমার ক্লাস আসলে বুঝতে পেরেছেন এখান থেকে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলকে ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বেশি বেশি এনকারেজ করবেন যাতে আমি আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো